স্বাগত জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি তাহিয়া রুবাইয়াত অপলা। আজকের দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ হাতে রয়েছে, তার মধ্যে প্রধান সংবাদগুলোর একাংশ দর্শকদেরকে জানাতে চাই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 1.5 ঘন্টার ফোন আলাপে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ বিষয়ে আলোচনা হয়েছে ভলোদিমির পুতিনের। জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ, বন্দি বিনিময়, শান্তি প্রক্রিয়ার নানাবিধ শর্ত নিয়ে কথা হয়েছে আলাপে। মূল শর্ত ছিল কিয়েভকে বিদেশি সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য সরবরাহ সম্পূর্ণ বন্ধ করতে হবে। যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য কারিগরি আলোচনা মধ্যপ্রাচ্যে শুরু করতে হবে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের সরকারি দেহরক্ষীদের প্রত্যাহার করা হচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ট্রাম্পের প্রতিশোধমূলক পদক্ষেপের অংশ হিসেবেই তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন বলে ধারণা করছেন অনেকেই। সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেন সহ জো বাইডেনের মেয়ে অ্যাশলি বাইডেনের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে এক পোস্টে লিখেছেন, হান্টার বাইডেনের নিরাপত্তায় 18 জনের বেশি মানুষ নিয়োজিত, এটি হাস্যকর ব্যাপার। খুব শিগগিরই হান্টার বাইডেন আর সিক্রেট সার্ভিসের সুরক্ষা পাবেন না। একইভাবে অ্যাশলি বাইডেনের 13 জন এজেন্টকেও প্রত্যাহার করা হবে। তবে সাবেক প্রেসিডেন্টদের প্রাপ্তবয়স্ক সন্তানদের সুরক্ষা দেওয়ার বিধান না থাকলেও ক্ষমতা ছাড়ার পর তারা প্রায়ই তাদের সন্তানদের জন্য সরকারি নিরাপত্তা বাড়িয়ে নেন। ক্ষমতা ছাড়ার কিছু আগে সাবেক প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতার শেষ দিকে এসে তার ছেলের বন্দুক এবং কর সংক্রান্ত অপরাধ ক্ষমা করেন। এ নিয়ে ব্যাপক সমালোচনাও হয়। সোমবার ট্রাম্প ঘোষণা করেন বাইডেনের জারি করা ক্ষমা বাতিল করতে যাচ্ছেন তিনি। তার এই পদক্ষেপের আইনি ভিত্তি এখন পর্যন্ত অস্পষ্ট এবং এটি নজিরবিহীন। এদিকে আন্তর্জাতিক প্রসঙ্গে থাকছে বাংলাদেশের বিষয়। বাংলাদেশে সংখ্যালঘু ও নির্যাতন এবং ইসলামী খেলাফত নিয়ে ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ডের করা মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। ওই মন্তব্য প্রকাশের দিনই প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এই ধরনের বক্তব্য আসলে বাংলাদেশের জন্য কি বার্তা দিচ্ছে, সেই আলোচনায় থাকবে আজকের অনুষ্ঠানে। আমার সঙ্গে আলোচনার জন্য এই মুহূর্তে অনলাইনে যুক্ত আছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার এবং বাংলাদেশ ল সোসাইটির জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রশিদ। দুজন অতিথিকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আলোচনা শুরু করব ডক্টর মোস্তফা সরওয়ার, আপনাকে দিয়ে শুরু করি। ট্রাম্প এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে যেই আলোচনা হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের যেই ফোন আলাপ নিয়ে আমরা আসলে অপেক্ষায় ছিলাম কি আসতে পারে, আমরা সেই আলোচনা দেখলাম। কিছু কিছু তথ্য আসলে বাইরে এসেছে। যে শর্তটা দেয়া হয়েছে যে কিয়েভকে বিদেশি সামরিক সহায়তা বন্ধ করতে হবে এবং সেই সাথে আরো যে বিষয়গুলো এসেছে যে গোয়েন্দা তথ্য সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে, আপনি আসলে এই শর্তটাকে কিভাবে দেখছেন কিংবা কি মনে হচ্ছে আসলে কিভাবে পর্যালোচনা করবেন? আমি এখানে একটা সিলভার লাইনিং দেখার চেষ্টা করছি। যেমন ধরুন যে 3টা সেক্টর যেখানে খুব গুরুত্ব দেওয়া হয়েছে, একটা হলো এনার্জি, অল এনার্জি এস্টাবলিশমেন্ট, আর হলো ইনফ্রাস্ট্রাকচার এবং ম্যারিটাইম। মানে দ্যাট মিনস যে ব্ল্যাক সিতে যে যুদ্ধ হচ্ছে কিংবা নেভিগেশনের যে সিকিউরিটি, এটা যাতে গ্যারান্টিড হয়। এই 3টাই কিন্তু ভালো। মানে এই 3টা যদি হয় টু স্টার্ট উইথ, তাহলে আমি মনে করি যে অ্যাটলিস্ট এত বড় একটা মানে কি বিধ্বংসী যুদ্ধ, তা থেকে উভয় পক্ষ বিশেষ করে ইউক্রেনের কিছুটা স্বস্তি আসবে। এখন এটা ইউক্রেন মানবে কি? আচ্ছা, আরো একটা ব্যাপার যে দুটো বললেন যে ফরেন হেল্পটা এবং যে ইন্টেলিজেন্স শেয়ারিংটা যে করছে যুক্তরাষ্ট্র বিশেষ করে এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিজ, সেটা যাতে করা না হয়। যদি যুদ্ধবিরতি হয় 1 মাসের জন্য, তাহলে হয়তো ওটার তৎক্ষণাৎ প্রয়োজন নাও হতে পারে। হ্যাঁ, এটা এখন ফিল্ড কন্ডিশনস কি ইন দি ইউক্রেন, এটা আমার খুব ডিটেল জানা নেই। এটা অনেক সময় এর কিছুটা থাকে সিক্রেট, ক্লাসিফাইড, কিছুটা জানানো হয় বাইরে। কাজে যেহেতু আমি পুরোটা জানি না, কাজে এটা ইউক্রেনের রিয়াকশনসটা কিরকম হবে তা এখন আমরা বুঝতে পারছি না। তবে আমার যেন মনে হয় যে ওভারঅল আমার মনে হচ্ছে যে যুদ্ধটা কিন্তু আলটিমেটলি হয়তোবা শেষ হয়ে যাবে। মানে এর একটা শান্তিপূর্ণ একটা সমাধানের দিকে
এগিয়ে যাচ্ছে, এটাই আমি আশা করছি এবং এটাই যেন আমার মনে হচ্ছে। জি, অ্যাডভোকেট আব্দুর রশিদ, ইউক্রেনের কি আসলেও নিজেদের কথা বলার মতো কোনো অবস্থা আছে, নাকি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আসলে আমেরিকা যেভাবে চায় সেভাবেই তাদেরকে চলতে হবে? ধন্যবাদ উপরা। আপনাকে এখানে বুঝতে হবে যে এই যুদ্ধটা শুধুমাত্র ইউক্রেনের যুদ্ধ না, এটা কিন্তু পৃথিবীর দুইটা পরাশক্তির যুদ্ধ। যে দেশ দুটো দীর্ঘকাল সময় ধরে, প্রায় 4 দশক ধরে তারা কোল্ড ওয়ারের মধ্যে ছিল, এবং একটা সময় গিয়ে রাশিয়া কিন্তু আমেরিকাকে অনেক দিক দিয়ে ছাড়িয়ে গিয়েছিল আপনার সামর্থ্যের দিক দিয়ে, রাইট? সেই অবস্থা থেকে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, আমেরিকা আরো শক্তিশালী হলো, এবং সোভিয়েত ইউনিয়ন তার তো সেই হারানো ঐতিহ্য, তার সাম্রাজ্য, তার শৌর্য বীর্য, সেগুলো তো সেখানকার মানুষ বলে। তো এটা শুধু ইউক্রেনের যুদ্ধ না, এর সাথে আমি মনে করি দুই পরাশক্তির একটা যুদ্ধ বটে। তবে হ্যাঁ, ইউক্রেন যদি শুধুমাত্র রাশিয়ার সাথে যুদ্ধ করতে যায় তাহলে তো তার সে টিকবে না, সে পারবে না। ইউক্রেন এই পর্যন্ত ঠিক আছে, শুধুমাত্র পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা তাকে সব ধরনের সহযোগিতা দিচ্ছে, অস্ত্র থেকে শুরু করে, অর্থ থেকে শুরু করে সবকিছু পর্যন্ত। তো এখন দেখেন, আগামী 11ই মার্চ থেকে নতুন একটা আলোচনা শুরু হবে সৌদি আরবে। সেই অবস্থায় আমেরিকা একটা শক্তিধর রাষ্ট্র। আমি আমেরিকাকে কিভাবে শক্তিধর মনে করি যে আমেরিকা সারা পৃথিবীতে তার মানবিক, সামরিক এবং পরাশক্তির যে পাওয়ার আছে, এটাকে যদি সে পজিটিভলি কোনো সমাধানে ব্যবহার করে তাহলে কিন্তু আমেরিকা সেটা পায়। আমেরিকা কিন্তু ইতিহাসে সাকসেসফুল হওয়ার কিন্তু অনেক রেকর্ড আছে। ইভেন কি দেখেন, জর্জিয়ার সাথে যে রাশিয়ার যে যুদ্ধ হয়েছিল, সেখানে কিন্তু আমেরিকা একজন প্লেয়ার হিসেবে কাজ করে সেই যুদ্ধটা স্থায়ীভাবে কিন্তু বন্ধ করতে সক্ষম হয়েছে। ওই অঞ্চলের রিজনাল কিন্তু অনেক, দাগেস্তান, কসোভো, বসনিয়া হার্জেগোভিনা অনেক যুদ্ধ হয়েছিল, সেখানে আমেরিকা কিন্তু রোল প্লে করেছে, যুদ্ধগুলো বন্ধ করেছে। তো আমেরিকার বর্তমান যে প্রেসিডেন্ট, যাকে আমরা আসলে খুব কমই ট্রাস্ট করতে পারি, যিনি আমাদেরকে কনফিউজ করেন বেশি, তিনি যদি আমেরিকার এই মানবিক পাওয়ারগুলোকে নিয়ে যদি পৃথিবীর কোনো অঞ্চলের সমস্যার সমাধান করতে চান, তাহলে আমেরিকার সেই সক্ষমতা, আমেরিকার জনগণের সেই হৃদয়টাও আছে সেই সমস্যার সমাধানের জন্য, যদি এটা সত্যি পজিটিভলি চায়। আমরা আশা করতে পারি, তোপার আমি ডক্টর সাহেবের সাথে একমত, কিন্তু আমরা ডিটেলস গুলো এখন জানি না। তবে হ্যাঁ, রাশিয়ার যে শর্তগুলো, ইন্টেলিজেন্স এবং সৈন্য উপস্থিতি, এগুলো মেজর ইস্যু। এগুলো ক্রাইমিয়ার মেজর ইস্যু, আরো যেসব দখলকৃত অঞ্চল আছে সেগুলো ইস্যু। এগুলো সৌদি আরবে যখন আলোচনা শুরু হবে, এর মধ্যে দিয়ে যদি একটা পার্মানেন্ট এগ্রিমেন্টে যাওয়া যায়, তাহলে আমরা তো সবাই প্রার্থনা করি এমন একটা পার্মানেন্ট এগ্রিমেন্ট হোক, সবাই আমরা শান্তিতে থাকি, নিরাপদ হোক, আমরা সবাই শান্তির সুবাতাস গ্রহণ। জি, অসংখ্য ধন্যবাদ। দুজনের পর্যালোচনায় শুনছিলাম। এবার যে বিষয়টি আনতে চাই, প্রেসিডেন্ট জো বাইডেন কিন্তু ক্ষমতা ছাড়ার আগে এরকম একটা কিছু আশঙ্কা করেছিলেন যে তিনি আসলে যখন থাকবেন না, ট্রাম্প যদি ক্ষমতায় আসে তাহলে আসলে তার পরিবারের উপর এক ধরনের প্রতিশোধমূলক কিংবা কিছুটা আক্রমণাত্মক আচরণ করতে পারে। সেই শঙ্কা অনেকটা বাস্তবায়ন হলো বলে আসলে মনে হচ্ছে। ট্রাম্পের এই ধরনের প্রতিশোধমূলক আচরণকে আসলে কিভাবে দেখছেন? জি, ডক্টর মোস্তফা সরওয়ার। এটা আমার মনে হয় একটু ভিন্ন ধরনের ব্যাপার হলো, মানে আমেরিকার যে স্ট্যান্ডার্ড যেটা হয়, সাধারণত প্রেসিডেন্টরা ওই যে 6 মাসের মতন তাদের যারা অ্যাডাল্ট চিলড্রেন তাদেরকে কিন্তু এই সিকিউরিটিতে কাভার করছেন। এর আগে আমরা দেখছি অন্যরা করেছে, বাইডেন করেছে, ডোনাল্ড ট্রাম্প করেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন করলো, তারপর যখন বাইডেন পাওয়ারে আসলো, সে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাডাল্ট ছেলে মেয়েদের যে সিকিউরিটি ডিটেল ছিল সেটা উনি কিন্তু ক্যান্সেল করেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প করত। আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প ভিন্নতর। আমার যেন মনে হয় যে একটা ট্রেডিশন মেনটেন করা, যে প্রিভিয়াস গভর্নমেন্টের অনেক হয়তো পলিসিগত ব্যাপারে হয়তো দ্বিমত হতে পারে, কিন্তু তার অর্থ পলিসি দ্বিমত ইজ নট অ্যানিমোসিটি। আমরা আশা করব যে এটা যেন অ্যানিমোসিটির দিকে না যায়। মানে পলিসির পরিবর্তন হতে পারে, পলিসি ডিফারেন্ট হতে পারে, হ্যাঁ, রাজনীতিতে তো থাকবেই একটা দলের সঙ্গে আর একটা পার্থক্য, এক ব্যক্তির সঙ্গে আর এক ব্যক্তির পার্থক্য, রাজনৈতিক মতবাদ এবং বিভিন্ন চিন্তা এবং বিভিন্ন ইমপ্লিমেন্টেশনের দিক থেকে, কিন্তু সেটা যেন ব্যক্তিগত পর্যায়ে একটা শত্রুতার দিকে না যায়, সেটাই আমাদের আশা থাকবে। আমি আশা করব যেন এই ধরনের জিনিসের খুব একটা মানে না হয়, রিপিটেশন না হয়। এটা দেশের জন্য খুব একটা মঙ্গলজনক ব্যাপার নয়। আমরা সবাই বিভিন্ন দলের বিভিন্ন আইডিয়ার আমরা ধারণ করি, কিন্তু তার অর্থ নয় যে আমরা একটা সংঘাতের দিকে যাব।
সেটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি লাইক আমেরিকাতে সংখ্যাটা খুব একটা ভালো জিনিস নয়। জি, অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনি একজন আইনজীবী। আমি খুব স্বাভাবিকভাবে আপনার কাছে একটু আইনি প্রক্রিয়াটা জানতে চাইবো। এই যে জো বাইডেনের ছেলের যে মামলাগুলো আসলে তিনি ক্ষমা করে দিয়ে গিয়েছিলেন, সেগুলো আসলে আবার পুনরায় সেগুলো করার কথা বলা হচ্ছে। সেই ক্ষেত্রে আসলে আইন কি বলে? এটা আসলে কতটুকু সম্ভব? এটা মানে আমেরিকার আইন আমরা কাকে বলি? আইন কিন্তু অনেক ধরনের আছে, লোকাল আইন, স্টেট ল এন্ড ফেডারেল ল, আবার প্রেসিডেন্টের যে এক্সিকিউটিভ অর্ডারে যে বোমা আমরা আজকাল দেখছি, এগুলো কিন্তু আইন। কিন্তু মূল আইন হচ্ছে কংগ্রেস থেকে দুই পক্ষের সম্মতি নিয়ে যে আইনটা পাস হয়, সেটা হচ্ছে সবচেয়ে স্ট্রং আইন, যেটা শুধুমাত্র সুপ্রিম কোর্ট যদি ইনভ্যালিড না করে বা সুপ্রিম কোর্ট যদি না বলে যে এটা আনকনস্টিটিউশনাল, ততক্ষণ পর্যন্ত এই আইনটা কিন্তু বহাল থাকবে, তাই না? এরকম আইন অনেক কিছু আমরা জানি, যে রো ভার্সেস ওয়েড আইন, এই আইনগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এর আগে। তো এখন যেই আইনটা কংগ্রেসের মধ্যে দিয়ে পাস হয়, সেটা হচ্ছে একনিষ্ঠ, সত্য, এবং সেটা পরবর্তী কংগ্রেসের মাধ্যমে যদি সেই আইনটাকে ওভারটার্ন করা না হয়, তাহলে সেটাই কিন্তু আইন হিসেবে থেকে যায়। কিন্তু প্রেসিডেন্ট রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে ওনার এক্সিকিউটিভ অর্ডার, আমার মনে হয় আমাকে ইতিহাসে কেউ এত এক্সিকিউটিভ অর্ডার আগে কখনো ব্যবহার করেনি। উনি সুপ্রিম কোর্টের বিরুদ্ধেও এই ধরনের এক্সিকিউটিভ অর্ডার ব্যবহার করছেন, যাদের ইমপিচ করবেন তার স্টেট সেক্রেটারি বলছেন, এবং ভাবতে এরকম যে আসলে সুপ্রিম কোর্টের বলার কিছু নাই, প্রেসিডেন্ট নির্বাচিত, তিনি যা খুশি তা করবেন। আসলে ইনফ্যাক্ট তা না, আমার কাছে যেটা মনে হয় তিনি আসলে ব্যবসা থেকে এসছেন, রাজনীতিবিদ হয়ে তিনি রাজনীতি করে এখানে আসেন নাই। আর হচ্ছে যে ওনার রাজনৈতিক অভিজ্ঞতা না থাকার কারণেই হচ্ছে রাষ্ট্রের যে তিনটা পিলার থাকে, এক্সিকিউটিভ ব্রাঞ্চ, লেজিসলেটিভ ব্রাঞ্চ এন্ড জুডিশিয়ারি ব্রাঞ্চ, জুডিশিয়ারির কাজটা কি? কোনো আইনকে সাংবিধানিক বা অসাংবিধানিক সেটা ডিক্লেয়ার করা। কোনো আইনকে যদি কোনো ব্যক্তি চ্যালেঞ্জ করে কোর্টের কাছে যায়, সেই আইনটা কতটুকু সঠিক সেটা বলা হচ্ছে জুডিশিয়ারির কাজ। কিন্তু এগুলোকে বর্তমান প্রশাসন বেশিরভাগ ক্ষেত্রে আমার কাছে আপাত দৃষ্টিতে মনে হয় অগ্রাহ্য করছে। এবং জাস্টিস রবার্টের আপনারা আজকে একটা বক্তব্য দেখবেন যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস রবার্ট তিনি বলে সেটা কতটুকু পর্যন্ত থাকতে পারে তার একটা রেড লাইনও কিন্তু উনি আজকে তুলে ধরে কথা বলেছেন। তো এখন কথা হচ্ছে, যদি ট্রাম্প মনে করে তিনি তুলে দিবেন, তিনি তুলে দিতে পারেন, যেহেতু মাইট ইজ রাইট, ওনার এখন ক্ষমতা আছে, ওনার সাথে কংগ্রেস আছে, উনি ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারেন। কিন্তু যেটা লজিক্যালি হওয়া উচিত, এক হচ্ছে বাইডেন যেটা করেছে সেটা লজিক্যালি কতক্ষণ সেই পার্সপেক্টিভে, কারণ হান্টার বাইডেনের বিষয়টা খুব বার্নিং একটা ইস্যু ছিল, এটা কতটুকু উনি লজিক্যাল করেছেন এটা যেমন গুরুত্ব রাখে আলোচনার, এট দ্য সেম টাইম আরেকজন প্রেসিডেন্ট এসে প্রিভিয়াস প্রেসিডেন্টের যে পার্ডন ক্ষমতা, এটা কিন্তু মানে কংগ্রেশনাল পাওয়ার, যে প্রেসিডেন্ট ইচ্ছা করলে কিন্তু মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকেও কিন্তু ক্ষমা করতে পারে। তো প্রেসিডেন্ট যদি সেই ক্ষমতা এক্সারসাইজ করে, ডোনাল্ড ট্রাম্প যদি সেটাকে বাতিল করতে চায়, তাহলে ওনাকে ভ্যালিড গ্রাউন্ডস দেখাতে হবে যে কোন কোন লজিকের ভিত্তিতে উনি প্রেসিডেন্টের পার্টনকে অগ্রাহ্য করে উনি নতুন কোনো আদেশ দিতে যাচ্ছেন। এটা জনগণের কাছে নিয়ে আসতে হবে। ইট ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি এন্ড উই নিড দ্য আর্গুমেন্ট উইথ এক্সপ্লেনেশন, এন্ড ওয়ান্স উই গেট দ্য রাইট আর্গুমেন্ট এন্ড এক্সপ্লেনেশন, then people may think that this is a right decision, but so far I can understand যে এগুলো অনেকটা ভিন্ডিকটিভ হয়ে গেছে। অর্থাৎ বাইডেন একটা সময় মনে হচ্ছিল যে সে ক্ষমতা থাকালীন সময় ট্রাম্প নিয়ে ডেমোক্রেটরা যেভাবে বিষোদ্গার করছিল, এখন ট্রাম্পের রিপাবলিকান দল ক্ষমতায়, ট্রাম্প এখন ক্ষমতায়, ট্রাম্প মনে হচ্ছে কিছুটা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে, এরকমও কিছুটা ভাব আমরা দেখছি। আসলে বর্তমান আমেরিকাতে আপনি সঠিক কোনো সিদ্ধান্তে এই মুহূর্তে পৌঁছাতে পারবেন না, বিকজ আমরা দেখছি লট অফ কনফিউশন, লট অফ মিসআন্ডারস্ট্যান্ডিং, lot of here and there things are going on. Trump কে প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট। আপনি যদি ডট গুলো মিলিয়ে তার যদি পাজলটা আপনি অ্যাড করতে চান, তাহলে আমি বলবো তো সিদ্ধান্ত নেওয়া বা তাকে প্রেডিক্ট করা ইট ইজ রিয়েলি ভেরি ডিফিকাল্ট অ্যাট দিস। তো আমাদেরকে ওয়েট করতে হবে যে হোয়াট হি গোইং টু ডু, এন্ড বেসড অন দ্যাট আমরা পরবর্তীতে এই বিষয়ে আরো চূড়ান্ত মন্তব্য দিতে পারবো। জি, একটু বাংলাদেশ প্রসঙ্গে আসতে চাই। তুলসী গ্যাবার্টের যে মন্তব্য, সেটি নিয়ে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ আলোচনা হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, বাংলাদেশের বিশিষ্টজনরাও আসলে নানাবিধ মতামত দিচ্ছে। প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার, বাংলাদেশের একাধিক দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন যে আসলে তুলসী গ্যাবার্টের কাছে পর্যাপ্ত তথ্য নেই, এই জন্যই আসলে তার কাছ থেকে এই ধরনের বক্তব্য এসেছে। এটি আসলে বাংলাদেশ সম্পর্কে আমেরিকার অবস্থান নয়। অনেক ক্ষেত্রে হয়তো বা আমরা সেটা ধরেও নিতে পারি, কিন্তু এই মুহূর্তে কিন্তু বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি অনেক জায়গাতেই আসলে কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে। আপনার কাছে আসলে কি মনে হয়? আমি এটার উত্তর দেওয়ার আগে আমি ওখানে একটা অ্যাড করব যে পার্ডনের পরে ডোনাল্ড ট্রাম্প যেটাকে
মূল লক্ষ্য করেছে, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি ক্লেভার, যে পেন দিয়ে সই করতে হয় যে ইগুলো পার্ডন, সেই পেনের গন্ডগোল আমি এটা জানি না। মানে কোন স্পেসিফিক হয়তো প্রেসিডেন্ট যখন সই করে পার্ডনে তখন স্পেসিফিক পেন ব্যবহার করতে হয়, সেই পেন সম্ভবত বাইডেন ব্যবহার করেননি। কাজেই এটা এইটার পথ ধরেই ডোনাল্ড ট্রাম্প এটাকে ক্যান্সেল করার চেষ্টা করছে। এগেইন আমি যেটা আগে বলেছিলাম যে মতের অমিল থাকতে পারে, ভিন্নতরই থাকতে পারে, কিন্তু এটা যাতে শত্রুতার পর্যায়ে না যায়। তবে আরো একটা ব্যাপার, আমি কিন্তু বাইডেন যে তার ছেলেকে মাফ করেছে এটাকে কিন্তু আমি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে করি, এটা তার উচিত হয়নি। যাই হোক, এখন আপনার যে কারেন্ট যেটা বাংলাদেশে তুলসী গ্যাবার্ড, উনি ওনার দিল্লিতে যে গেলেন, ভারত সফর করলেন, এখানে আমি একটা জিনিস বলবো যে তুলসী গ্যাবার্ড ইজ দ্য ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স, ডিএনআই, এবং এর এখানে বোধহয় 18 কি 19টা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট ইনক্লুডিং সিআইএ তারা কিন্তু তার কাছে রিপোর্ট করে, এমনকি মিলিটারি ইন্টেলিজেন্সও তার কাছে রিপোর্ট করবে। আচ্ছা, এটা একটা। এবং সেই কিন্তু কমিউনিকেট করবে ডিরেক্টলি টু দি প্রেসিডেন্ট অ্যাবাউট দ্য ডে টু ডে ইন্টেলিজেন্স। কাজে তার ক্ষমতা কিন্তু বিশাল। এখন উনি যে কথাগুলো বলেছেন এগুলো তার স্টেটমেন্ট। প্রশ্ন হলো, এই স্টেটমেন্টগুলো কি যুক্তরাষ্ট্রের পলিসির সঙ্গে কোনো খাপ খাবে নাকি এর সঙ্গে কোনো মিল থাকবে, অথবা এর ভিত্তি এই ওনার যে স্টেটমেন্ট তার ভিত্তিতে কি ভবিষ্যতে আমরা দেখব যে যুক্তরাষ্ট্রের পলিসিটা হয়েছে বাংলাদেশ সম্পর্কে? এটা কিন্তু আমরা সরাসরি নাকচও করতে পারি না যে না এটা হবে না, কিংবা এটা অ্যাবসলিউটলি হবে তা নয়, এখানে হয়তো কাটছাট হবে। তবে একটা জিনিস, যেহেতু শি ইজ ইন চার্জ, কাজে তার এখানে তার যে চিন্তাধারা অনেক এখানে প্রতিফলিত হবে এই যুক্তরাষ্ট্রের পলিসির ব্যাপারে। সেটাকে চিন্তা করেই আমি বলবো যে উনি যে কথাগুলো ওখানে বলেছেন সেগুলোকে যে বিশোদ্গার না করে তার এগেনস্টে, হ্যাঁ, যেটা আমি দেখলাম যে প্রেস সেক্রেটারির যে স্টেটমেন্ট সেটা কিন্তু ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ নয়, হ্যাঁ, ওটা একটু পলিটিক্যাল রেটোরিক্স, হ্যাঁ, জনগণের সামনে দেওয়ার জন্য, কিন্তু সেটা আমার মনে হয় তার উচিত হয়নি। কারণ তার প্রেস স্টেটমেন্টটাকে ধরা হবে যে এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টারই বক্তব্য, সেটাই তার রিফ্লেক্ট করা, তার বাইরে কিন্তু তার কোনো কথা বলার কোনো সুযোগ নেই। কাজেই সেটাকে আমি ভিত্তি করে আমি বলবো যে যুক্তরাষ্ট্র ইজ এ ভেরি স্ট্রং পাওয়ার। এবং আরো একটা ব্যাপার, যুক্তরাষ্ট্রের যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন, সেটা ডেমোক্র্যাট হোক অথবা রিপাবলিকান হোক, কোথাও যদি জঙ্গিবাদী কোনো ব্যাপার ঘটে, এবং বর্তমান বিশ্বে আমরা যে দেখছি যে ছোট ছোট জঙ্গি মানে সংগঠনগুলো কিন্তু অত পাওয়ারফুল নেই, যেমন ধরেন আমরা জানি সাউথ আমেরিকাতে ফার্ক অ্যান্ড অল দিস আর্টস, সবচেয়ে মানে যেটা খুব এফেক্টিভ এবং পাওয়ারফুল জঙ্গি গ্রুপগুলো হলো সব জিহাদিস্ট, ইসলামী টাইপ। কাজে এর ব্যাপারে যদি কোনো কিছু বাংলাদেশে ঘটে এবং তার যদি একটা প্যাটার্ন এদের কাছে ডকুমেন্টস থাকে, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য অশনি সংকেত। আমার উপদেশ হলো যে মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে এই ব্যাপারে খুব সাবধান হতে হবে, কারণ যুক্তরাষ্ট্রের খেপা নজরে পড়ে গেলে তাহলে যে এক একটা দেশে কি হয় তা কিন্তু আমরা অতীতে দেখেছি। কাজেই আমরা যেগুলো দেখলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা ভালো নেই দেশে, এই সাম্প্রতিকও মব হয়েছে, মনে হচ্ছে একটা মবক্রেসি। এবং এখানে সবচেয়ে সমস্যা, যেমন ধরুন যে আমি এক্সাম্পল দেবো, যে এই যে ফ্ল্যাগটা নিয়ে ডায়েস অথবা যাকে আমরা বলি আইসিস, হ্যাঁ, আইসিসের যে ফ্ল্যাগটা নিয়ে এরা যে ঘুরে বেড়াচ্ছে 32 নম্বরে দেখলাম, তারপরে এদেরকে দেখলাম প্রথম আলো, ডেইলি স্টারের অফিসের সামনে, আমরা দেখলাম বঙ্গভবনের সামনে, হ্যাঁ, এবং বিভিন্ন জায়গাতে এরা এটা নিয়ে গিয়ে এরা মানে মানে জঙ্গিবাদী একটা ব্যাপার ঘটায়। এই যে জিনিসটা, এদের কিন্তু অল্প লোক আমি লক্ষ্য করেছি, সেগুলো কিন্তু ভিডিও থেকেই এদেরকে রেকগনাইজ করে এদেরকে কিন্তু ধরা যায়, শাস্তি দেওয়া যায়। সেটা কিন্তু ইউনুস গভর্নমেন্ট করছেন না। আমি জানি না যে ওনার এটা নজরে আছে কিনা, হ্যাঁ,
এটা হয়তো অন্য লেভেল থেকে এটাকে ইগনোর করা হচ্ছে না কি হচ্ছে। তারপরে যেমন ধরুন আমি একটা এক্সাম্পল দেব যে খুলনার একটা বিশ্ববিদ্যালয় আপনার মাইনরিটিদের যারা হলো আমি আমার পুরো অধ্যাপনা জীবন 38 ইয়ার্স ক্লাস লেকচারের প্রথম যার নাম বলেছি তার নাম সত্যেন বোস। হ্যাঁ, যিনি হলেন বোস আইনস্টাইন থিওরির জনক। পৃথিবীতে আমরা যারা ফিজিসিস্ট পদার্থবিজ্ঞানের লোক আমরা বলি গড পার্টিকেল, ফান্ডামেন্টাল যে পার্টিকেল দ্বারা পৃথিবী তৈরি, বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি, ওইটার নাম হলো হিগস বোসন। লক্ষ্য করুন, হিগস বোসন। ওই বোসনটা কোথা দিয়ে আসছে? ওই বোস, সত্যেন বোস। হ্যাঁ, এবং মানে গত প্রায় 4-6 বছর 6 বার নোবেল প্রাইজের 3 বার ওনার থিওরির উপরে কাজ করে লোক পেয়েছে। এমনি একটা যে আমাদের যে অহংকার, উনি হিন্দু হয়েছেন বলে ওনার নামটাকে পরিবর্তন করা হবে, এটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস দেখেননি? আশ্চর্য জগদীশ চন্দ্র বসু নামটাকে পরিবর্তন করা হবে। জীবনানন্দ দাশ, যার কবিতার উপরে আমি আজকেও একটা কবিতা লিখেছি ইংরেজিতে, আশা করি এটা ছাপা হবে, যাকে আমি সারাক্ষণ পড়ি, সেই হিন্দু না মুসলিম ইট ডাজন্ট ম্যাটার, তার কবিতা যে এত ভালো আমার কাছে ভালো লাগে। অনেক বাঙালি, আমি জানি আমার বন্ধুরা ফিজিক্স ডিপার্টমেন্টে আমরা যখন ছিলাম, বালিশের পাশের জীবনানন্দ দাশের বই নিয়ে তারা ঘুমাতো, এত ভক্ত ছিল। তো এমনি যে লোক, উনি তো কোনোদিন কোনো মুসলমানদের কোনো ক্ষতি করেননি। হ্যাঁ, এবং বাই দি ওয়ে এরা কিন্তু মোস্ট অফ দেম আর ডিস্ট, এরা কিন্তু হিন্দু রিচুয়ালও মানতেন না, এরা সব ডিস্ট। ওই টমাস জেফারসন আর ভলটেয়ারের মানে ফলোয়ার্স। কাজে এদের নাম কেন পরিবর্তন করা হলো? হিন্দু বলে? তাহলে তো ওই যে তুলসী গ্যাবার্ডের বক্তব্য যে হিন্দুদের প্রতি, মাইনরিটির প্রতি অত্যাচার করা হচ্ছে। হ্যাঁ, এবং আরো দেখুন যে লোকটা একটা বাইন্ডার, ভদ্রলোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির বাইন্ডার, এক মেয়ে ওড়না কিভাবে পড়েছে, এই ব্যাটার চোখ ওদিকে কিভাবে গেল? মানে আমার প্রশ্ন হলো যে তুই একটা এত জঘন্য লোক, একটা মেয়েদের তো তুমি ওভাবে তাকাবে কেন? তার তো তুমি মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারো কিংবা দেখতে পারো, তুমি কেন এদিক সেদিকে তাকাবে? ও এটার উদ্দেশ্য খারাপ। কিন্তু লক্ষ্য করে দেখো, ওকে জেল থেকে ছাড়িয়ে আনলো কারা, এবং ওকে একটা পাগড়ি পরিয়ে মালা দিল কারা? এই জঙ্গি জিহাদিরা। এবং এই জঙ্গি জিহাদিদেরকে উস্কানি দিচ্ছে কারা? সব জায়গাতেই কিন্তু এরা ভলান্টিয়ারের কাজ করছে। পারসেপশন, মনে হচ্ছে যে প্যারিস থেকে এক লোক ওদেরকে অর্ডার করে আর এরা gিয়ে কাজ করে আর ইউনূস এদেরকে সমর্থন করে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা জি ডক্টর মোস্তফা সরোয়ার, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটু অ্যাডভোকেট আব্দুর রশিদ আপনার কাছে যাব। আমি বলবো যে আমাদের এটাকে খুব সিরিয়াসলি দেখা উচিত এবং এই পারসেপশন থেকে আমাদের দূরে সরিয়ে আনা উচিত, এবং ইমিডিয়েটলি এটা না করলে আমাদের কিন্তু অশনি সংকেত। যুক্তরাষ্ট্র ইজ এক্সট্রিমলি পাওয়ারফুল। জি, প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আপনার কথার সূত্র ধরে অ্যাডভোকেট আব্দুর রশিদ আপনার কাছ থেকে শুনবো। ডক্টর মোস্তফা সরোয়ার যেটি বলছিলেন, বিভিন্ন জায়গায় মবক্রেসি হচ্ছে, বর্তমানে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তার বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে যে তিনি কিছুটা মৌলবাদের দিকে আসক্ত, অথবা মৌলবাদের প্রতি হয়তো কিছুটা হলেও ঝুঁকে আছেন, অথবা পৃষ্ঠপোষকতা করছেন। এই ধরনের অভিযোগ তার বিরুদ্ধে বারবার উঠছে। বহির্বিশ্বে আমাদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, আমেরিকার সাথে সম্পর্কেরও কিছুটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি নড়বড়ে একটি অবস্থা, একটি মন্তব্যকে কেন্দ্র করে। আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ উপলা। আমার কাছে মনে হয় যে লোক ইদানিং আমেরিকা এমন দেশ এবং এমন প্রশাসন এবং এমন বিষয় নিয়ে কথা বলে, বিশেষ করে আমেরিকান বর্তমান প্রশাসন, যে অনেক সময় এগুলোর তথ্যপাত্র আমাদের কাছে যথেষ্ট না থাকার কারণে আমরা নিজেরাও কনফিউজ হয়ে যাই। আপনি দেখেছেন কিছুদিন আগে বলা হয়েছিল যে $29 মিলিয়ন দেওয়া হয়েছে এমন একটি প্রতিষ্ঠানকে, 2জন মাত্র ব্যক্তি আছে। এটা এমন ভাবে পাবলিকলি বলা হলো, কিন্তু বাংলাদেশ সরকার থেকে যখন এর প্রমাণ বা তথ্যপত্র চাওয়া হলো তখন কিন্তু কোনো কিছু এটাকে সাপোর্টিং কোনো এভিডেন্স অ্যাডভোকেট আব্দুর রশিদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা অত্যন্ত দুঃখিত, আমরা ওনার পর্যালোচনাটি নিতে পারলাম না। আজকের মতো সময় শেষ হয়ে গেছে। দর্শক অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আমাদের সাথেই ছিলেন। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানেই ছিল আজকের মতো। টিভিএন নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।